তো আমি গতদিন তোমাদেরকে মহুয়ার দেশ কবিতাটার বিষয় একটু বুঝিয়েছিলাম এবং তারপরে আমাকে বেশ কয়েকজন ফোন করে জানিয়েছিলে যে স্যার একটু লাইন বাই লাইন ব্যাখ্যা করলে খুব ভালো হয়। তো আমি এই জন্যই তোমাদের এই ক্লাসটা মেনলি আজকে করছি। তো একটু ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করব, খুব ডিটেলস বলতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় আমরা জানি, যেটা বিশ্লেষণ বিষয়টা আলোচনা করতে গিয়ে সাবস্টেন্সটা বলতে গিয়ে একটু আমি তুলেছিলাম কথাটা, যে গ্রাম এবং শহরের একটা বিপরীতমুখী যে চিত্র, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন কবি এবং তিনি সফল হয়েছেন। তো প্রথম স্তবকে আমরা দেখি তিনি বলেছেন যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয়কে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। কবি দীর্ঘদিন গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে 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 একসময় শহর জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। তার আর ভালো লাগেনি শহরকে, তার মনে হয়েছে এখান থেকে রেহাই পাওয়া দরকার। তাই সন্ধ্যার অস্তমিত সূর্যের আলো যখন এই পৃথিবীর বুকে, প্রকৃতির বুকে পড়ে, সেই আলোতে সন্ধ্যার জলস্রোত যেমন উজ্জ্বল হয়ে দেখায়, তেমনি সেই তরল জলকে কবির গলিত সোনা মনে হয়। ঠিক অন্যভাবে বলা যায়, কবি পুরো প্রকৃতিকেই যেন একটা সূর্যের আলোয় একটা তরল সোনার সঙ্গে তুলনা করেছেন এই বায়ুমণ্ডলকে। আর এই সূর্যটা কোন সূর্য? সারাদিন আলো বিকিরণ করার পরে দিনের শেষে এ যেন ক্লান্ত সূর্য, অথচ তারই আলো কীভাবে প্রকৃতিকে রমণীয় করে তোলে। খুব দারুণ একটা ব্যাখ্যা কবি এখানে দিয়েছেন। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, প্রকৃতির বুকে রোমান্টিকতা বর্জিত বিভিন্ন চিত্রকে কবি বারবার তুলে ধরেছেন বিভিন্ন কবিতায়। এখানেও তিনি তুলে ধরতে চেয়েছেন যে জলের অন্ধকারে সূর্যের আলোটা যখন বিকিরিত হয়ে পড়ে, তখন তার তলাটা ঠিক কেমন আকৃতি, কেমন আভা, কেমন রং ধারণ করে। আর তার সঙ্গে কবি ধূসর ফেনার তুলনা করেছেন। তারপরে কবি বলেছেন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, কিন্তু প্রকৃতির মাঝে শহর জীবনে, নগর জীবনে কবি যতই প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার চেষ্টা করুন না কেন, তিনি বারবার শীতের দুঃস্বপ্নের মতো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে আসতে দেখেছেন। কারণ কলকারখানা, বড় গাড়ি, ট্রাম, ট্রেন, বিভিন্ন গাড়ির যে আওয়াজ, তাদের ধোঁয়া, এতে শহর একেবারে বিষাক্ত হয়ে উঠেছে, সম্পূর্ণভাবে বিষাক্ত হয়ে উঠেছে, যাকে কবি ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলে উল্লেখ করেছেন। আর শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। কেন? শীতটা সবার কাছে আনন্দের নয়, সবার কাছে মজার নয়। যাদের শীতবস্ত্র নেই, যাদের শীতে বাড়িতে বসে একটু গরম পরিবেশে সময় অতিবাহিত করার মতো কোনো জায়গা নেই, স্পেস নেই, তাদের কাছে শীতটা দুঃস্বপ্নের মতোই মনে হয়। কবিও ঠিক তেমনই মনে করেছেন নগর জীবনে বসবাসকারী মানুষ এই দুঃস্বপ্নের মতোই দিন কাটায়। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। তাই কবি শহর জীবনের এই নাগপাশে আবদ্ধ থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়েছে অনেক অনেক দূরের সেই মেঘমদির মহুয়ার দেশ। সেখানে যদি যাওয়া যায়, সেখানে যদি সময় অতিবাহিত করা যায়, তাহলে কত তৃপ্তি পাওয়া যাবে, নগর জীবন থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে, এটা কবি তার এই কবিতায় উল্লেখ করেছেন। আর সেই মেঘমদির মহুয়ার দেশটা কেমন? সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে কে? দেবদারু গাছের দীর্ঘ রহস্য। এখানে মূলত কবি মহুয়ার বন বলতে সাঁওতাল পরগনাকে বুঝিয়েছেন। মেদিনীপুর সীমান্তবর্তী সাঁওতাল পরগনা, সেখানে যেতে হয়
দেবদারু গাছের রহস্যময় ছায়াকে অতিক্রম করে। এটা একটা সত্যি একটা অন্য ধরনের ফিলিংস কবির কাছে। এখানে কবি যেতে চেয়েছেন, শহরের এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছেন। তিনি নিজেকে মহুয়া বনের ধারে, মহুয়া বনের বাতাস আর মহুয়া ফুলের সুগন্ধে নিজেকে স্নিগ্ধ করতে চেয়েছেন। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আর দূরে যে সমুদ্র রয়েছে তারই দীর্ঘশ্বাস অর্থাৎ গর্জন, স্রোতের ঢেউয়ের আছড়ে পড়া আওয়াজ মাঝে মাঝে নিস্তব্ধ মুহূর্তগুলোকে, নীরবতাগুলোকে যেন কাঁপিয়ে দিয়ে যায়। যারা সমুদ্র রাত্রে দেখেছ বা সমুদ্রের গর্জনকে রাত্রে অনুভব করেছ, দূর থেকে আওয়াজ শুনেছ, তারাই জানো যে সমুদ্রের এই আওয়াজ কতটা ভয়ঙ্কর, কতটা গর্জনটা কতটা সত্যিই শরীর কাঁপিয়ে দেওয়ার মতো, হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো, এটা তোমরা জানো। তো কবি সেটা এখানে বলতে চেয়েছেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। তাই সেই মেঘমদির মহুয়ার দেশে কবি যেতে চেয়েছেন। আর সেই মহুয়ার দেশ থেকেই কবি সমস্ত ক্লান্তি মুছে আসতে চেয়েছেন, মহুয়ার গন্ধে নিজেকে স্নিগ্ধ করতে চেয়েছেন। এই গেল প্রথম স্তবক। দ্বিতীয় স্তবকে কবি কি বলেছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবি শহরে যখন ছিলেন তিনি ভেবেছিলেন যে শহর থেকে দূরে, অনেক দূরে সাঁওতাল পরগনায় সেই মহুয়ার বনে যদি কবি যেতে পারেন তাহলে অনেক স্নিগ্ধ পরিবেশে, মধুর পরিবেশে জীবনটার ক্লান্তিগুলোকে ধুয়ে মুছে আনতে পারবেন। কিন্তু দেখলেন না, শহরের এই যান্ত্রিকতা, এই শীতের দুঃস্বপ্নের মতো যে গ্লানিগুলো গ্রামকেও ছাড়েনি, মহুয়ার বনকেও ছাড়েনি। তাই মহুয়া বনের ধারেও কবি শুনতে পেয়েছেন কয়লা খনির গভীর বিশাল শব্দ। আর কি দেখেছেন? আর শিশিরে ভেজা সবুজ সকাল। মহুয়া বনে থেকে তিনি লক্ষ্য করেছেন সকালটা শিশিরে ভেজা। গ্রামের পরিবেশগুলো এরকমই হয়। তাতে তো একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হওয়া দরকার, আমাদেরকে আকৃষ্ট করার মতো একটা অ্যাট্রাকশন তৈরি হওয়া দরকার। কিন্তু কবি সেটা দেখেননি। তার চোখে ভেসে এসেছে অবসন্ন মানুষের শরীরের ধুলোর কলঙ্ক। অর্থাৎ সারা রাত জেগে কয়লা খনিতে যারা কাজ করেছে তাদের পুরো শরীরে যেন ধুলোর একটা পুরু আস্তরণ তৈরি হয়ে গেছে। আর তারা সারা রাত কাজ করে যখন সকালবেলায় কয়লা খনি থেকে বেরিয়ে এসেছে, তাদের চোখে মুখে রাত জাগা ক্লান্তি আর পুরো শরীরে ধুলো ধূসরিত একটা আবরণ। আর তাদের মনে একটা আশঙ্কার ভয়, কারণ সারা রাত জেগে যে পরিশ্রম, যে ক্লান্তি, যে কাজ করেছে, বাড়িতে গিয়ে যে বিশ্রাম নেবে তার কোনো অবসর নেই। বাড়িতে গিয়ে হয়তো খেয়ে আবার ফিরে আসতে হবে, আবারও কয়লা খনির মধ্যে কাজ করতে হবে। তাই কবি বলেছেন, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কবি তাদের চোখে কোনো এক ক্লান্ত দুঃস্বপ্নকে হানা দিতে দেখেছেন। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কবি শহর এবং গ্রামের যে বৈপরীত্য এখানে তুলে ধরেছেন। প্রথমে তিনি শহরে থাকতে থাকতে শহর জীবনের প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছিলেন, শহরের প্রতি তিনি বিমুখ হয়ে গিয়েছিলেন। তার মনে হয়েছিল অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশে গেলে সেখানে হয়তো তিনি সব কিছু ফিরে পাবেন, সমস্ত সুখ, সমস্ত শান্তি, সমস্ত তৃপ্তি। কিন্তু গিয়ে দেখলেন না, সাঁওতাল পরগনার সেই মহুয়ার বনেও তেমন নীরবতা নেই, তেমন স্নিগ্ধতা নেই, তেমন সুন্দর পরিবেশ নেই। তাকেও গ্রাস করেছে শহরের যান্ত্রিকতা। সেখানেও বন কেটে তৈরি হয়েছে কলকারখানা। সেই কলকারখানার বিকট আওয়াজে কবি বিভ্রান্ত হয়েছেন, বিব্রত বোধ করেছেন, অস্বস্তিতে পড়ে গেছেন। আর দেখেছেন সকালের স্নিগ্ধ পরিবেশেও ধুলো ধূসরিত ক্লান্ত শ্রমিকের মুখ, নিদ্রাহীনতার মুখগুলোকে। তো এই গেল তোমাদের মহুয়ার দেশ কবিতার বিষয়। খুব বেশি হয়নি, 9-10 মিনিটের মতো হয়েছে। তোমরা একটু ভালো করে শুনে নাও, দেখো, আশা করছি বুঝে যাবে।